আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইরানের ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির শেষ যাত্রা আজ পবিত্র শহর কোমে অনুষ্ঠিত হয়েছে। শোক মিছিলে অংশ নিতে ভোর থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ সমবেত হন। শোক, শ্রদ্ধা এবং ধর্মীয় আবেগে মুখর হয়ে ওঠে কোমের রাজপথ। শেষ যাত্রার আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হওয়ার আগে বিপুল সংখ্যক শোকাহত মানুষ পবিত্র জামকারান মসজিদে জড়ো হন। সেখানে কোরআন তেলাওয়াত, দোয়া এবং শহীদ নেতার আত্মত্যাগের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর শোক মিছিল জামকারান মসজিদ থেকে পেয়াম্বারে আজম বুলেভার্ড ধরে কোমের সবচেয়ে পবিত্র স্থান হজরত মাসুমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর পবিত্র মাজারের দিকে অগ্রসর হয়। শোক মিছিলে অংশ নেওয়া মানুষের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা, কালো শোকের পতাকা এবং শহীদ নেতার প্রতিকৃতি। অনেকেই লাব্বাইক ইয়া খামেনি ও মৃত্যু আমেরিকার মতো স্লোগান দিতে দিতে মিছিলে অংশ নেন। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সব শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে পুরো শহর যেন এক বিশাল শোক সভায় পরিণত হয়। নিরাপত্তা নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা শোকযাত্রার পুরো পথ জুড়ে দায়িত্ব পালন করেন, যাতে বিপুল জনসমাগম সুশৃঙ্খলভাবে এগিয়ে যেতে পারে। কোম ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও শিক্ষা কেন্দ্র, তাই এই শহরে অনুষ্ঠিত শেষ যাত্রা ছিল প্রতীকী ও আবেগঘন। ধর্মীয় আলিম, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এতে অংশ নেন। তাদের বক্তব্যে আয়াতুল্লাহ খামেনির আদর্শ, নেতৃত্ব এবং ইসলামী বিপ্লবের প্রতি তার অবদানের কথা স্মরণ করা হয়। শেষ যাত্রার এই কর্মসূচিকে ঘিরে কোমে গভীর শোকের আবহ বিরাজ করে। অংশগ্রহণকারীরা শহীদ নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে তার আদর্শ অনুসরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। গাজা উপত্যকায় চলমান যুদ্ধের মধ্যে ভয়াবহ চিকিৎসা সামগ্রীর সংকটের কারণে বিদেশে চিকিৎসার সুযোগ না পেয়ে ১৫০০-এরও বেশি রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বারোশ। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গাজার স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে অত্যন্ত কঠিন ও তিক্ত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানির মারাত্মক অভাব দেখা দিয়েছে। এতে গুরুতর অসুস্থ ও আহত রোগীদের জীবন রক্ষা করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। মুনির আল বারোশ জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যেসব রোগীকে উন্নত চিকিৎসার জন্য গাজার বাইরে পাঠানোর প্রয়োজন ছিল, তাদের মধ্যে ১৫০০ জনের বেশি সময়মতো চিকিৎসা না পেয়ে মারা গেছেন। সীমান্ত বন্ধ থাকা এবং রোগী স্থানান্তরে বাধার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, আমরা প্রতিদিনই রোগী হারাচ্ছি। বিশেষ করে কিডনি রোগীদের অবস্থা সবচেয়ে উদ্বেগজনক। প্রয়োজনীয় ওষুধ, ডায়ালাইসিসের সরঞ্জাম এবং চিকিৎসা উপকরণ গাজায় প্রবেশে বাধা থাকায় কিডনি রোগীদের অর্ধেকেরও বেশি প্রাণ হারিয়েছেন। আল বারোশের ভাষ্য অনুযায়ী ইসরায়েলি অবরোধের কারণে চিকিৎসা সামগ্রী প্রবেশে দীর্ঘদিন ধরে বাধা সৃষ্টি হচ্ছে, যার ফলে হাসপাতালগুলোর সক্ষমতা দ্রুত ভেঙে পড়ছে। নিবিড় পরিচর্যা ইউনিট, অপারেশন থিয়েটার এবং জরুরি বিভাগগুলো সীমিত সম্পদ নিয়ে কাজ চালিয়ে যেতে বাধ্য হচ্ছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়, মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানান। তার দাবি, চিকিৎসা সামগ্রী, ওষুধ এবং জ্বালানি দ্রুত গাজায় প্রবেশের ব্যবস্থা করা না হলে আরও বহু রোগীর মৃত্যু ঘটবে। উল্লেখ্য, গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার সতর্ক করে আসছে। তারা বলছে, স্বাস্থ্য খাতের ওপর চলমান চাপ এবং প্রয়োজনীয় সরবরাহের ঘাটতি অব্যাহত থাকলে সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। হরমুজ প্রণালী ব্যবহারের ক্ষেত্রে ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া কোনো উদ্যোগ সফল হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য আলীদ্দিন বরৌজের্দি। ওমান উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে হামলার খবর প্রকাশের পর ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য বরুজের্দি এ সতর্কবার্তা দেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-কে দেয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া হরমুজ প্রণালীতে যে কোনো পদক্ষেপ ব্যর্থ হতে বাধ্য। তিনি দাবি করেন, এই গুরুত্বপূর্ণ নৌপথের উপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে
তা দেশের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদিত। তার ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ এবং ইরানের বিরুদ্ধে তাদের পদক্ষেপের পরিপ্রেক্ষিতে এই নীতি আরও দৃঢ় হয়েছে। বোরুজের্দি জানান, হরমুজ প্রণালী ব্যবস্থাপনা সংক্রান্ত একটি আইন খুব শিগগিরই পার্লামেন্টে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। আইনটি পাশ হলে সংশ্লিষ্ট সব সরকারি ও নিরাপত্তা সংস্থা এর বিধান পুরোপুরি বাস্তবায়নে বাধ্য থাকবে। তিনি বলেন, ইরানের জাতীয় স্বার্থ নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হরমুজ প্রণালীর সঙ্গে সম্পর্কিত সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। বোরুজের্দির এই মন্তব্য এমন সময় এসেছে যখন ওমান উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে হামলার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রতিদিন বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এ জলপথে যে কোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইরানের এই অবস্থান অঞ্চল জুড়ে নিরাপত্তা পরিস্থিতি এবং সামুদ্রিক চলাচল নিয়ে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কাও তৈরি করেছে। হামাস জানিয়েছে, গাজা সরকারের জরুরি কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত এবং এর প্রধান মোহাম্মদ আবদেল খালেক আল ফারার পদত্যাগ প্রশাসনিক দায়িত্ব নতুন ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা এর কাছে হস্তান্তরের প্রক্রিয়ার অংশ। সোমবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, যুদ্ধবিরতি চুক্তির সব শর্ত বাস্তবায়নে তারা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং গাজার প্রশাসন পুরোপুরি জাতীয় কমিটির কাছে হস্তান্তর না হওয়া পর্যন্ত চুক্তি মেনে চলবে। হামাসের ভাষ্য অনুযায়ী জরুরি কমিটি বিলুপ্তি এবং আল ফারার পদত্যাগ প্রশাসনিক ও আইনি প্রস্তুতির অংশ, যাতে নতুন জাতীয় কমিটি নির্বিঘ্নে দায়িত্ব গ্রহণ করতে পারে। আল ফারা একই সঙ্গে সরকারি ফলো আপ কমিটির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করছিলেন। বিবৃতিতে হামাস অভিযোগ করে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন ব্যাহত করার পাশাপাশি গাজায় একটি প্রশাসনিক শূন্যতা সৃষ্টি করতে চাইছে। তাদের দাবি, এর উদ্দেশ্য হল ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও বাড়ানো এবং যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করা। হামাস মধ্যস্থতাকারী দেশ ও যুদ্ধবিরতির গ্যারান্টার রাষ্ট্রগুলোর প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে যুদ্ধবিরতি বাস্তবায়নে বাধা বন্ধ করা এবং ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজাকে গাজায় প্রবেশ করে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার সুযোগ নিশ্চিত করার দাবি জানায়। এদিকে গাজার যুদ্ধবিরতি চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিয়ে মিশরের কায়রোতে আলোচনা অব্যাহত রয়েছে। সর্বশেষ দফার বৈঠক অনুষ্ঠিত হয় 2026 সালের 30 জুন। সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরতির বিভিন্ন ধাপ বাস্তবায়ন, প্রশাসনিক কাঠামো পুনর্গঠন এবং গাজার বেসামরিক প্রশাসন পরিচালনার ভবিষ্যৎ ব্যবস্থা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জোলখাদর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফার্সি ভাষায় দেয়া এক পোস্টে তিনি বলেন, 91 মিলিয়ন ইরানিকে হুমকি দিয়ে ট্রাম্প আবারও একই ভুল করছেন। জোলখাদর ট্রাম্পকে উদ্দেশ্য করে লেখেন, মাত্র 250 বছরের ইতিহাস সম্পন্ন শিকড়হীন দেশের প্রেসিডেন্ট হিসেবে আপনি অতীতেও হাজার বছরের সভ্যতার অধিকারী ইরানকে ধ্বংসের ভাষায় হুমকি দিয়েছিলেন, কিন্তু তার ফল আপনার জন্য পরাজয়, হতাশা এবং শেষ পর্যন্ত আলোচনার ও যুদ্ধবিরতির আহ্বান ছাড়া আর কিছুই ছিল না। তিনি আরও বলেন, ইরানিরা ভয়ভীতি বা হুমকির ভাষায় অভ্যস্ত নয়, তাই ইরানের জনগণের সঙ্গে সম্মানের ভাষায় কথা বলুন, অন্যথায় আমরা ভিন্নভাবে জবাব দিতে বাধ্য হব। জোলখাদরের এই মন্তব্য আসে হোয়াইট হাউসে ট্রাম্পের দেয়া নতুন বক্তব্যের পর। সোমবার ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দেশটির জ্বালানি অবকাঠামো ধ্বংস করার হুমকি দেন। তিনি দাবি করেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত। ট্রাম্পের এই বক্তব্যের জবাবে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার কড়া প্রতিক্রিয়া দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। সাম্প্রতিক মাসগুলোতে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং সামরিক উত্তেজনাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক আবারও তীব্র হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে উভয় পক্ষের পাল্টাপাল্টি কঠোর বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং কূটনৈতিক সমাধানের পথকে কঠিন করে দিতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।